গানটা তোমার আসার হলো তোমার মানে জেঠুর ফার্মে চাকরির পর থেকে তোমার ব্যান্ড ছিল বললে? হ্যাঁ, ক্রসরোডস বলে আমার একটা ব্যান্ড। সেই ব্যান্ডের সাথে ফিল্মের ক্রসরোডটা কোথায় হলো? মানে এই গানগুলো যে সময় বানানো হয়েছিল সেই সময় ইন্ডি মিউজিকের একটা বিরাট বড় সিন ছিল, বাংলা ব্যান্ড চলছে তখন, কিন্তু সেই সময় আমার এই রাস্তাগুলো জানা ছিল না আমার গানগুলো কোথা থেকে রিলিজ করবো বা কি করব। তখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের অবস্থা একদম তলানিতে এসে ঠিকলো। কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রি, শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। ফিভার 104 FM এ আমি দেবজিৎ রয়েছি তোমার সাথে, তুমি দেখছো পডকাস্ট উইথ দেবজিৎ। ওয়েলকাম সানাই, সপ্তক সানাই দাস। কেমন আছো? ভালো আছি। শহরে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে মন মেজাজ আমার ভালো নেই, কারোরই ভালো নেই। তার মধ্যে থেকে এই পুজোকে ঘিরে একটু পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে যেটুকু ভালো লাগে। পুজো কেমন কাটে? মানে পুজো তোমার কাছে জেনারেল পুজোটা কেমন হয়? পুজো বলতে আমি জেনারেলি খুব ভিড়ভাট্টার মধ্যে যেতে পছন্দ করি না, আমার ভালো লাগে না, খুব একটা ক্যাকাফোনি আমার ভালো লাগে না। তো আমি ঘরকুনোই একদম, আমি ঘরকুনো মানুষ একজন। মানে তুমি বলছো তোমার ভিড় পছন্দ হয় না, কিন্তু তোমাকে ঘিরে যখন ভিড়টা দাঁড়ায়, ধরো কোনো পুজোর প্রোগ্রামে বা এমনি কোনো শোতে, সেই ভিড়টা কেমন এনজয় করো তুমি? সেই ভিড়টাকে এনজয় করি, সে তখন একটু ভালো লাগে। কারণ প্রথম দিকে যখন মানে চাকরি করতাম, গান বাজার একটা প্রফেশন ছিল না, তখন যে কভার সং গাইতাম প্রোগ্রামে গিয়ে, তো সেই সময় এখন যখন আমি স্টেজে উঠে আমার নিজের গান গাই এবং সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে, যখন জানে সবাই একসাথে গলা মেলায়, অফকোর্স ভালো লাগে। তারপরে এসে যখন বলে এই গানটা খুব ভালো বানিয়েছো দাদা, আরো ভালো লাগে। এটা এরকম ভাবে এনজয় করি। এই যে ভিড় থেকে মানে ভিড়ের ভয় লাগে যে এই ভিড়টা যদি না থাকে তাহলে আমার কি হবে? দেখো, আমি যে গানগুলো আমার এখন পপুলার হয়েছে বা যে গানগুলো শুনে আমাকে সপ্তক সানাই দাস হিসেবে লোকে চিনেছে, সেই গানগুলো আমি কোনো কিছুর আশায় বানাইনি। আমি বানাতে ভালো লাগতো, মানে অ্যাকচুয়ালি গান কম্পোজ করা আমার একটা প্যাশন। তো সেই জায়গা থেকে আমি গান কম্পোজ করেছিলাম নিজের ভালো লাগার জন্য। যখন পরবর্তীকালে গানগুলো একটা ছবিতে ইউজ হলো, পপুলারিটি পেলো, অফকোর্স তখন ভালো লাগলো। যখন আমি লাইভ স্টেজে গিয়ে সেই গানগুলো গাই, লোককে যখন কোরাসে গাইতে শুনি সবাইকে ভালো লাগে অফকোর্স। এই যে তোমার বাড়িতে তো গানের পরিবেশ একটা, তোমার বাবা গান গাইতেন, মা দুজনেই, মাও গান গাইতেন, তোমার ফ্যামিলির অনেক সদস্যদের মানে বোধহয় সবারই মানে কোনো না কোনো ইনস্ট্রুমেন্টের নামে তাদের নাম, তাই তো? বাচ্চারা যখন ছোটবেলায় কাঁদে না, মানে একদম সদ্যজাত বাচ্চা, তখন ওদের গলা আওয়াজটা সানাইয়ের মতো করে কাঁদে। তো ওই আওয়াজটা শুনে আমার মাসির নাম মনে আসে যে এর নাম সানাইদি। আমার বোন এলো, বোনের নাম হলো ঘুঙুর। আচ্ছা। তারপরে আর এক মাসির মেয়ে হলো, তার নাম হলো ভেপু। আর একজনের নাম হলো ডুগি। মানে তোমাদের বাড়িতে ব্যাপারটা এরকম নয় যে বাচ্চাগুলোকে এমনি পিটিয়ে দিয়ে রেখে গেল, বাচ্চাগুলো একটু বাজিয়ে দিই, এটা হয় না? তুমি যে বলছিলে তোমার চাকরির সময়, তোমার চাকরিটা তো তুমি প্রথমে জেঠুর কোম্পানিতে, জেঠুর ফার্মে চাকরি করতে, তারপর ওখান থেকে বেরিয়ে গেলে গান বাজনা করবে বলে। এই জেঠুর ফার্মে ঢোকাটা কিভাবে? অ্যাকচুয়ালি এটার পেছনে একটা কারণ, সবচেয়ে বড় কারণ যেটা, তখন আমি 2014 সালে গান বাজনা টুকটাক করছি, পড়াশোনা করছি, তো প্রেম করলাম, একটা প্রেম করতে শুরু করলাম। তো তখন হলো কি যে প্রেমটা না ঠিক বাবা মার থেকে হাত পেতে করতে ইচ্ছা করে না, কোথাও একটা লাগে, ইগোতে লাগে। তখনই আমার মাথায় আসে যে জেঠুকে একটু বলি। কারণ আমি যদি ফুল ফেজেড কোনো কোম্পানিতে চাকরি করতে চলে যেতাম, আমার হয়তো যে গানগুলো এখন শুনতে পাচ্ছে লোকে এক্সপ্রেশনের গানগুলো বানানোই হতো, মানে তখন সেই টাইমটুকুও পেতাম না। তো থ্যাঙ্কস টু মাই জেঠু, তখন সেই সময় আমাকে নিজের ফার্মে নেয় এবং খুব নমিনাল কাজ আমাকে দিত, মানে সব রকম, মানে আমার ফ্রিডম থাকতো সেখানে। অফিসে ঢোকার টাইম, অফিস থেকে বেরোনোর টাইম, মানে নিজের মতো আমি আমার কাজটুকু করে আমি চলে যাবো জাস্ট, মানে এরকম না যে 10টা 5টা থাকতেই হবে। মানে তখন আমি একটা টিভি চ্যানেলে অনুষ্ঠান করতাম, তো সেখানে মাঝে মাঝে আমার ডাক পড়তো, তো সেখানে চলে যেতাম কখনো, বা শোজ থাকলে রিহার্সালের জন্য অফিসে যেতাম, দুপুর 10টায় ঢুকে 2টোর সময় বেরিয়ে চলে গেলাম, সব কাজ মিটিয়ে রিহার্সালে চলে গেলাম, শো করছি। এইভাবে গানটাকে আমি মানে নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে পেরেছি। যদি আমি জেঠুর কাছে না চাকরি করতাম হয়তো, তাহলে হয়তো আমি গান বাজনাটা করতেই পারতাম না। এই ওয়েক আপ সিডে যে সিডির বাবার পুরো উল্টো ক্যারেক্টারটা তোমার জেঠু, মানে তুমি যখন খুশি আসো, তুমি গান টান করো, হ্যাঁ একদম, তোমার কাজটুকু তুমি করে নিয়ে চলে যাও, কেউ কিছু বলবে না, কেউ আমিও জানতে চাইবো না তুমি কেন বেরিয়ে গেছো, কখন বেরিয়ে গেছো। মানে বাড়িতে এই
ফ্রিডমটা আছে বাড়িতে? হ্যাঁ, অফকোর্স। আমার মা বাবা যেহেতু দুজনেই গান করতো, নাচ না গিনি নাচে বলে একটা অঞ্জন চৌধুরীর সিনেমা ছিল, সেখানে আমার বাবা প্লেব্যাকও করেছিল। আমার বাবার বহু রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আছে গাথানি রেকর্ডস থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবা যখন দেখলো যে আমি গানটাকে সিরিয়াসলি নিতে চাইছি, তো বাবাও কখনো আমাকে মানে পেছন থেকে আটকায়নি বা অ্যাপ্রিসিয়েটই করেছে। কাজের ক্ষেত্রে তো ফ্রিডম, প্রেমের ক্ষেত্রে মানে প্রেম করতে তোমার বাড়িতে বলে দেয় প্রেম কর নাকি আমরা খুঁজে দেবো এরকম কোনো ব্যাপার? আমার বাবা মা না, খালি আমার গোটা মামার বাড়ি, আমার সমস্ত মাসিরা কারুর মানে সম্বন্ধ করে বিয়ে না, সবাই প্রেম করে বিয়ে। মানে একটা ছোট্ট করে যে গানটা তোমার ওই প্রেমিকাকে দেখে মনে পড়েছিল বা তুমি লিখেছিলে তখন? এটা অতি উত্তম সিনেমায় ইউজ হয়েছিল এই গানটা। এই গানটা আমি প্রেম নিবেদন করেছিলাম এই গানটাকে, পরবর্তীকালে অতি উত্তমে রিলিজ হয়। অতি উত্তম ব্যাপার। দুম করেই তো প্রেমে পড়েছেন রাই, কম করে হোক আদুরে ইচ্ছেটাই, কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রি, শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রি, শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। দুম করেই তো হৃদয়ের কথা বলা, দম ধরে ধরে গুটি গুটি পায়ে চলা, যদি মনে রাখারাখি বলছো, কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। যদি মনে রাখারাখি বলছো, কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। সুন্দর। এই গানটা লিখেছিল কে? এই গানটা ধ্রুবজ্যোতি চক্রবর্তী লিখেছিল, মানে যে আমার গানগুলো লিখে ম্যাক্সিমাম গান যে লিখেছে। তো আমার একটা চিলেকোঠার ঘর আছে। আচ্ছা। চিলেকোঠার ঘরে বসে আমি আর ধ্রুবদা নানান সময় যখনই ফ্রি টাইম পেতাম একটু গান বানাতাম। তা কখনো ধ্রুবদা আগে লিখতো, কখনো আমি আগে একটা সুর বলে থিম বলে দিতাম, দেখো এটা ধ্রুবদা এরকম একটা নতুন প্রেমের মতো একটা সুর ভেবেছি, এরকম ভাবে এরকম ভাবে বলতাম যে এটা একটা নতুন প্রেম, একদম মাখো মাখো প্রেম, এরকম একটা লিরিক্স ডিমান্ড করছে এই সুরটার উপরে। তো এইভাবে আমরা গান তৈরি করতাম। প্রেম নিবেদনের সময় তখন একটা এরকম সুর বলেছিলাম, ধ্রুবদা লিখে দিয়েছিল। তারপরে এলো বিয়ের টাইম, বাট বিয়েতে কি করব, মানে আমি ওরকম ন্যাকা ন্যাকা ভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে প্রি ওয়েডিং শুট আমার দ্বারা হবে না। তো যেটা করতে পারি একটা গান বানাই, প্রি ওয়েডিং সং তৈরি করি একটা। তো তখন প্রি ওয়েডিং সং কি হলো, ধ্রুবদা বিয়ের ঠিক 4 দিন আগে আমাকে লিখে পাঠালো। মানে আমি লেখা পড়ে সুর আসছে না মাথায়, কি সুর করবো কি, এই রাত জাগা যাকে বলে, যেমন বলছিলাম আগে আর একটা এই জায়গায় যে সুর আসছে না, ঘুমিয়ে পড়লাম, ভোরবেলা সুর এলো। আমি ভাবতে ভাবতে যখন ঘুমাচ্ছি, মানে সাবকনসিয়াস মাইন্ডে তো আমার চলছে ব্যাপারটা। এবারে স্বপ্নটা ভাঙার পরই না সঙ্গে সঙ্গে সুরটা লিরিক্সে দেখে সুরটা করতে করতে কি গান রেডি হলো প্রি ওয়েডিং এ। যেখানে প্রজাপতি রঙের ফোয়ারা, যেখানে সূর্যিরা সাজিয়েছে পাড়া, যেখানে মৌমাছি হলো মোমবাতি, বিলোবে ভালোবাসা গান ক্ষয় রাতি, যেখানে দিন হলে হবে দিল খুশ, বিরহে ঝিলমিল ওড়াবে ফানুষ, আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাসি, আমি তো রোজ রোজ বাহেনা বিলাসী, আমাকে নাও আমাকে নাও আমাকে নাও আনমো না জাদুকর, যেখানে যাও যেখানে যাও আর বানাও আমার ঘর। সুন্দর দুটো গান। এই গানটার তোমার আসার হলো তোমার মানে জেঠুর ফার্মে চাকরির পর থেকে 2019 তুমি তখন বলছিলে। হ্যাঁ, 14 থেকে 19 অব্দি আমি জেঠুর ফার্মে ছিলাম। 5 বছর চাকরি আর গান একসাথে চলছে, তারপর ফুল ফ্লেজেড গানে ঢোকা। রাইট। তোমার ব্যান্ড ছিল বললে? হ্যাঁ, ক্রসরোডস বলে আমার একটা ব্যান্ড ছিল। সেই ব্যান্ডের সাথে ফিল্মের ক্রসরোডটা কোথায় হলো? মানে এই যে রাস্তা, মানে সবাই ইন্ডি মিউজিক আলটিমেটলি কি ফিল্মেই আসতে হবে, এটা না হলে সার্ভাইভ করা যাবে না, এটা কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আমি যে সময় মানে এই গানগুলো যে সময় বানানো হয়েছিল সেই সময় ইন্ডি মিউজিকের একটা বিরাট বড় সিন ছিল, বাংলা ব্যান্ড চলছে তখন, মানে 2010-11 জাস্ট অনুপম রায় ঢুকেছে একদম প্রথম, সিজিদা প্রথম সিনেমা বানাচ্ছে। তো বাংলা ব্যান্ড সেই সময় যখন গানগুলো, তো ইন্ডি মিউজিক ভালো ছিল, কিন্তু সেই সময় আমার সেই রাস্তাগুলো জানা ছিল না, আমার গানগুলো কোথা থেকে রিলিজ করবো বা কি করব। তো গানগুলো বানিয়ে নিজের মনেই রাখতাম এবং বন্ধু বান্ধবদের আড্ডার মধ্যে শোনাতাম। তো সেই সময় দাঁড়িয়ে সিজিদা আমাকে
দুম করে একদিন এরা কল করে আমার গানগুলো চায়। এই আলাপটা কোত্থেকে হলো শ্রীদের সাথে হঠাৎ করে? আমি একটা ইউটিউব চ্যানেলে, মিকি দাস, দেবাশিস সেন শর্মা তখন একটা ইউটিউব চ্যানেল শুরু করেছিল, তো সেইটার জন্য আমাকে অনিন্দর সাথে আমার 2013 থেকে আলাপ। তো 2013 থেকে আলাপ। অনিন্দ আমাকে একদিন কল করে বললাম এরকম একটা ইউটিউব চ্যানেল লঞ্চ হচ্ছে, আমি তার সাথে যুক্ত আছি, তো তুই তোর কোনো নতুন গান দিবি। ও তখন জানতো, কারণ আমি সেই শোতে গিয়ে আমি প্রচুর আমার নিজের গানগুলো গাইতাম। তো আমাকে বলে এটা তোর অরিজিনাল সং দে, ওসি দে। তো আমি সিন্ডারেলা মনটা শোনালাম। অনিন্দ বললো বাহ খুব ভালো, এটাই তুই তাহলে লাইভ পারফর্ম কর। গানটা রিলিজ হলো ইউটিউবে। হঠাৎ একদিন দেবাশিস সেন শর্মা মিকিদা আমাকে সকালবেলা ফোন, আমি তখন অফিস বেরোনোর জন্য খাচ্ছি আর কি, সেই খেতে খেতে মিকিদার ফোন যে সানা এরকম তোর এই গানটা খুব পছন্দ হয়েছে আমার এক বন্ধুর, তো তোর সাথে খুব কথা বলতে চাই, গানটা সে চায়। বললাম যে হ্যাঁ নাম্বার দিয়ে দেবো, বলো কথা বলতে আমি দিয়ে দেবো গান। বলে দাঁড়া ওয়েট, শোন কে তো চেয়েছে সেটা তো শোন। হ্যাঁ কে বলো? সৃজিত মুখার্জি। আমি আকাশ থেকে পড়লাম, মানে গানগুলো যেখানে আমি বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডায় শোনাচ্ছি, সেখান থেকে ডিরেক্ট গানটার ভবিষ্যৎ হলো সৃজিত মুখার্জির সিনেমায়, ফিল্মে। উদাসীন আমার ফোন নিয়ে কখন অফ হয়ে যাচ্ছে, কোথায় পড়ে আছে ফোন, কোনো আমার খেয়াল নেই। সিদ্ধা যথারীতি আমার ফোন করে পাইনি, আমিও ভুলে গেছি। তারপরে চার্জ দিয়ে অন করতে দেখলাম এবং সৃজিত মুখার্জি, সৃজিত আমার একটা মেসেজ পাঠিয়েছে যে হাই আমি সৃজিত, একটু কথা ছিল। যা গেল রে, ফোন মিস হয়ে গেল, আর তাহলে আর গান আর হবে না মনে। তো থ্যাঙ্কসফুলি সৃজিত দরম নয়।